আমরা মানবাধিকার সংগঠন অধিকারের একটা রিপোর্ট দেখি 2009 থেকে 2023 সালের মধ্যেকার এই সময়টা রিপোর্ট তারা প্রকাশ করেছে। সেই রিপোর্টের মধ্যে তারা দেখিয়েছে যে বিচার বহির্ভূত হয়ে হত্যা করা হয়েছে এই সময়টাতে 2699 জনকে, অর্থাৎ প্রায় 2700 জনকে। 677 জনকে গুম করা হয়েছে এবং কারাবন্দী অবস্থায়, যেখানে কারাগারে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, এরকম স্লোগান কারাগারের সামনে দেওয়া আছে। সেই কারাবন্দী অবস্থায় 1048 জন মৃত্যুবরণ করেছে। এগুলো আমাদের কাছে একটা ডিজিট মনে হতে পারে, একটা সংখ্যা। ভাই, এই এক একটা সংখ্যার মধ্যে এক একজন মানুষ আছে, এক একজন বাবার এক একটা সন্তান আছে, একটা মায়ের ছোটবেলা থেকে তিলে তিলে করে গড়ে তোলা এক একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে তারপরে হত্যার শিকার হয়েছে। আমার সোহান ভাই আছে তার মধ্যে। এই সংখ্যাগুলো সংখ্যা নয়, এই সংখ্যাগুলো মানুষ, এই সংখ্যাগুলো মানব সভ্যতার এক একটা প্রতীক। ইসলামী ছাত্র শিবির প্রতিবেদন প্রকাশ করেছে 2009 থেকে 2024 পর্যন্ত, এরকম ভলিউম তৈরি করেছে। তার মধ্যে আজকে এখানে শর্ট একটা রিপোর্ট আপনাদের সামনে দিয়েছে। সেক্রেটারি জেনারেল একটু আগে সে সংখ্যাগুলো বলছিলেন কি কি হয়েছে। আমি তার সাথে দুই একটা জিনিস যোগ করতে চাই। 2009 থেকে জুন 2024 পর্যন্ত ছাত্র শিবিরের প্রতিবেদনের রিপোর্ট হচ্ছে যে ছাত্র শিবিরের জনশক্তিরা যারা জেল খাটতে হয়েছে এই সময়টাতে, এই জেল খাটার দিনের পরিমাণ হচ্ছে, দিনের সংখ্যা হচ্ছে 10,16,710 দিন। আই রিপিট, 10,16,710 দিন, যেটাকে আপনি যদি 365 দিয়ে ভাগ করেন তাহলে 2,785 বছর হয়। প্রায় 3,000 বছর জেল খেটেছি আমরা, 15 বছরে 3,000 বছর। রিমান্ডের যেই অকথ্য নির্যাতন হতো, আপনারা আমার পেছনে দুইটা ছবি দেওয়া আছে, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মাসুদ ভাই এবং দেলওয়ার ভাই। কি পরিমাণ নির্যাতন সেখানে হতো, সেই নির্যাতনে আমাদের ছাত্র শিবিরের জনশক্তিরা রিমান্ড খাটতে হয়েছে কতদিন জানেন? 29,971 দিন। 365 দিয়ে ভাগ করেন, প্রায় 85 বছর হয়। এই 85 বছরের প্রতিটা দিন হচ্ছে যে এই অকথ্য নির্যাতনের দিন, হাতের এই নখ তুলে ফেলার দিন। বাম পাশে আমি একটা ছবি দেখছিলাম, আমাদের শিবিরের প্রচার সম্পাদক ছিলেন আবু সালেহ ইয়াহিয়া ভাই। উনাকে যখন নির্যাতন করা হয় গুম রাখা অবস্থায়, সেই সময়টাতে উনার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, উনার মা উনাকে বড় করেছেন। তা আমাকে উনি বর্ণনা করছিলেন যে মনে হচ্ছিল যে বোধহয় আমি মারা যাব। নির্যাতনের মুখে উনি একসময় বলছিলেন অস্ফুট স্বরে, মা আমাকে মাফ করে দিও, কিছুই করতে পারলাম না তোমার জন্য। এই রিমান্ডের প্রতিটা দিনের যোগফল হচ্ছে 29,971। সম্মানিত ভাইরা, গুম হয়েছে 255 জন, তার মধ্যে 7 জন ভাইকে আমরা এখনো ফিরে পাইনি। আর কিছু ভাইকে আমরা ফিরে পেয়েছি কিভাবে জানেন? ওই যে সোহান ভাইয়ের অবস্থায়, ইবনুল পারভেজ ভাইয়ের অবস্থায়। অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই, খোঁজ দিচ্ছে না। তারপরে একদিন পাওয়া গেল কিভাবে? রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। বলা হয়েছে যে ক্রসফায়ার নাটক কি মানুষ বুঝতো না? এই সারা বাংলাদেশের সকল মানুষকে বোকা ভেবে নিজেদেরকে এত বেশি চতুর চালাক হিসেবে নিজেদেরকে পরিগণিত করেছিল তারা। তাও তো এরকম আমরা কিছু ভাইকে ফিরে পেয়েছি। কিছু ভাইকে হয়তো আমরা আজকে এখানে যে আমাদের সম্মানিত হাসিন ভাই আছেন, এরকম কিছু ভাইদেরকে পাওয়া গেছে। আর যাদেরকে পাওয়া যায় নাই, ইলিয়াস আলীকে পাওয়া যায় নাই, ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো পাওয়া যায় নাই, ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইদেরকে খুঁজে পাওয়া যায়নি, কোনো সন্ধানও তারা দিচ্ছে না। যাদেরকে পাওয়া যায় নাই তাদের মায়ের অবস্থাটা বুঝতে পারেন, আমরা তাদের সহকর্মী হিসেবে আমরা ফিল করি, বাট তার মা কিভাবে ফিল করে, ওই বাচ্চাগুলোর বাবা কিভাবে ফিল করে। যারা এই অন্যায় জুলুম নির্যাতন করেছে তারাও তো কারো না কারো হয়তো বা বাবা, কারো হয়তো বা মা। মনুষ্যত্ব তাদের মধ্যে থেকে একেবারে নাই হয়ে গেছে। 2020 সালে যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব ছিল আমাদের, স্বাভাবিকভাবে এই দায়িত্বটা অনেক বেশি ভারী, বেশি কঠিন দায়িত্ব। এত শহীদের কঠিন বয় সংগঠনের জিম্মাদারির দায়িত্ব, এত আহত পঙ্গুত্ববরণকারী ভাইদের, এত গুম হয়ে থাকা ভাইদের পরিবারের যে বুক ফাটা কান্না, সেগুলার ভার। এরকম সময়ে একদিন ওয়ালিউল্লাহ ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন গুম হয়ে থাকা ভাই, ওয়ালিউল্লাহ ভাই, মুকাদ্দাস ভাই,
ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবা একদিন আমাকে ফোন দিলেন যে বাবা আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের এই পার্টে কিছু কিছু মানুষ ভবঘুরে অবস্থায় বা যাদেরকে ওই মানসিক বিকারগ্রস্ত অবস্থায় এরকম পাওয়া গেছে। পত্রিকায় রিপোর্ট এসছে, ওনার ধারণা যে হয়তোবা পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়েছিল গুম করে, হয়তোবা তাদেরকে এভাবে করে পুশ করেছে। চুল উস্কো খুস্কো, বড় বড় চুল, বিরাট বিরাট দাড়ি, ময়লা কাপড়, এরকম সেরকম কিছু ছবি উনি আমাকে পাঠিয়ে আমাকে বলছেন যে এই ছবিগুলো একটু চেক করে দেখো তো, কোনোভাবে কি আমার সন্তানের ছবির সাথে মিলে, চেহারার সাথে মিলে। অনেকটা বছর হয়ে গেল, চেহারা তো আগের মতো থাকবে না, কোনোভাবে কোনো মিলে কিনা। আমি জাস্ট এতটুকু জানলেই হবে যে এটা আমার সন্তান। আমরা চেক করেছি কিন্তু মিলে না। ওই বাবাকে আমরা কি আনসার করতাম, কি জবাব দিতাম? কোনো জবাব দেওয়ার সুযোগ ছিল না, জবাব দিতে পারি না। হচ্ছে বিচার, যারা কিনা বিচার করবে, সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষকে খুন করা একটা বন্দোবস্ত করেছে, ট্রাইব্যুনাল করেছে। নিরাপরাধ মানুষগুলাকে, আমাদের নেতৃবৃন্দকে আমরা মনে করি তারা নিরাপরাধ, তাদেরকে বিশ্বাস করি, এবং এখন প্রমাণিত হয়েছে তারা নিরাপরাধ ছিল। আজহার ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে, রায়ের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। সে মানুষদেরকে মেরে ফেলা লাগবে, সেটার জন্য কোর্ট কোর্ট বসিয়েছে, সেটার মধ্য দিয়ে জোরপূর্বক এই লোকগুলাকে হত্যা করে। তাহলে যেই বিচার ব্যবস্থা মানুষকে সেফগার্ড দিবে, সেভ করবে, সেই বিচার ব্যবস্থার সিস্টেমের মধ্যে দিয়ে মানুষকে হত্যা করার ব্যবস্থাপনা করে। মানবাধিকারের লঙ্ঘনের, রাষ্ট্রীয়ভাবে লঙ্ঘনের আর কি বাকি থাকে? কয়েকদিন আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার রক্ষার পরিবর্তে লঙ্ঘনের পক্ষ শক্তি হিসাবে উচ্চ আদালত ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ NHRC কাজ করবে। মানে যারা কিনা রক্ষা করবে তারাই ওটার পক্ষ শক্তি হিসাবে কাজ করবে। যেই কাজগুলো গত আমলে হতো সেই কাজগুলো হবে না, এরকম একটা বাংলাদেশ তৈরি করার একটা প্রত্যাশা বুকে দানা বেঁধেছে আমাদের। কিন্তু খুবই আশ্চর্যজনিত ভাবে এবং হতাশার সাথে লক্ষ্য করা যাচ্ছে, যারা সরকারে যাওয়ার জন্য নিজেদেরকে মনে করছে তারাই এটার জন্য দাবিদার, এতদিনও কেন সরকারে যেতে দেয়া হচ্ছে না, এরকম সংগঠন গত এই 1.5 বছরে 200-র বেশি মানুষকে হত্যা করে। আমি এই ঘটনাটা এতটুকুই বললাম। শুধু এর সাথে সাথে দেখেন যে আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষকে পাথর নিক্ষেপ করে দিনে দুপুরে মানুষকে, মানে মানুষের সামনে, দিনে দুপুর বলতে আমি বলছি গণমানুষের সামনে পাথর নিক্ষেপ করে জীবন্ত মানুষকে হত্যা করে ফেলা। দুইটা উদাহরণ তো যথেষ্ট। কি অবস্থার দিকে এখনো বাংলাদেশ আছে? কই তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বাস্তবায়ন করি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে মুক্ত করতে চাই, তাহলে কয়েকটা জিনিস করা দরকার। মানবাধিকার ফেরানোর জন্য আমাদের কয়েকটা কাজ করা উচিত বলে আমরা মনে করি। এক হচ্ছে যে স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর একটি মানবাধিকার কমিশন গঠন করা, সত্যিকার অর্থে স্বাধীন। কোনো দলের অধীনে তারা রাজনৈতিকভাবে প্রেশারাইজ করে তারপর তদন্ত করায়, তারপর এগুলা করবে, এগুলা করতে গেলে আলটিমেটলি সেই কমিশন ঠিকমতো ফাংশন করতে পারবে না। সো এরকম একটা কমিশন তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি, বা যেটা আছে সেটাকে এই অবস্থায় রূপান্তর করার জন্য। গুম, হত্যা সহ সব অভিযোগের, যে সমস্ত অভিযোগ ছিল এবং আছে, সেগুলার স্বাধীন, নিরপেক্ষ, দ্রুত বিচার কার্যক্রম করা দরকার। শুধুমাত্র অভিযোগ দাঁড় করলে তো হচ্ছে না, সেটা বিচার দরকার।